তৃণমূল দল আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানেন, এটা কোনো রাজনৈতিক দল নয়। এটা দিদি এবং তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব, যেখানে যারা মমতার ফ্যান, সেই ফ্যানরাই সেখানটায় থাকে। বিনিময় শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই: তোমাদেরকে জায়গা দেব, তোমরা কামাতে থাকো, কামিয়ে আমাকে ভাগ দিতে থাকো। তো স্বাভাবিক কারণেই যা কিছুই দেখবেন, যে যার মুখে কালি মুখ মাখাচ্ছে বা যে যার বিরুদ্ধে কথা বলছে, সব কিছুর পিছনে কারণ একটাই, সেটা কোনো রাজনীতি নয়, সেটা হচ্ছে বিনিময়ে, লেনা দেনায়, কামানোতে কোনো গড়বড় বা গন্ডগোল হতে পারে। বলো মানা করলে মানা করি। ধরা পড়ছে না তা নয়, ধরা হচ্ছে না। ধরা পড়ছে না কেউ তা নয়, এদেরকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? তারা তৃণমূল দলের কাউন্সিলর, তাই ধরা হচ্ছে না। পুলিশ জানে কাকে ধরতে হয় আর কাকে ধরতে হয় না। এই যদি খোকাবাবুর দলের লোক হতো, ধরা পড়ে যেত। খোকাবাবুর দলের লোক না, ধরা পড়বে না। আগে তো অন্যান্য দল হলে বিপদ হতো, এখন দিদির দলে কোন গ্রুপে যাবো তা নিয়ে বিপদ। দিদির দলে এখন খোকাবাবু সঙ্গে থাকবো না দিদির সঙ্গে থাকবো, তা নিয়ে আরেক বিপদের বাতাবরণ তৈরি হয়েছে। তাই এরকম কেউ গ্রেপ্তার হবে, কেউ গ্রেপ্তার হবে না। এটা ধরা হচ্ছে না তাই, ধরা পড়ছে না তা নয়। ডাউট আর সিজার্স ওয়াই, একটা কথা আছে না? হ্যাঁ বলো। স্বাস্থ্য বিমা এবং জীবন বীমায় জিএসটি ছাড় নিয়ে পরিবর্তন কেন্দ্রে একসময় কেন্দ্রভিত্তিক নীতিকে এই হার কমানোর আর্জি জানিয়েছিলেন মমতা, কিন্তু সেই সিদ্ধান্ত ঝুলে রইল জিএসটি কাউন্সিলের বৈঠকে। দেখুন খোদ মমতা না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বাণিজ্যিক সংগঠন, সবাই মিলে এটার প্রতিবাদ করেছে। এখন মমতা তো ঢোল বাজাতে সব থেকে আগে দৌড়িয়ে চলে আসে। স্বাভাবিক কারণে মমতা ভাবছে যে তিনিই করেছেন। পার্লামেন্টে যখন আলোচনা হয়েছে, সবাই এটা নিয়ে বলেছে। এটা কমানো দরকার বলে আমরা মনে করি। শুধু তা নয়, জিএসটির মূল উদ্দেশ্যই হচ্ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। সেটা কবে হবে মোদিজি আজ পর্যন্ত জবাব দেয়নি। সেখানে কাশ্মীরি শালের উপরে নতুন করে জিএসটি চাপানো হচ্ছে। যেখানে সেখানে জিএসটি চাপানো হচ্ছে। সরকার তার আয় বাড়ানোর জন্য ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ কিছু গুরুত্ব না দিয়ে যা খুশি তাই করবার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আবার বলছি আমি যে নিশ্চয়ই বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রের, কেউ অস্বীকার করছে না। কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম ভাবে, তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে হবে? বিএসএফ এর কাজের পরিধি বর্ডার সামলানো, গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার। মানুষ, স্থানীয় প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয়, তাহলে বিএসএফ এর একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করি না। দেখুন আমি অনেক বড় কমিটি চালিয়েছি, বিএসএফদের সঙ্গে আমারও অনেক মিটিং, তাদের অফিসারদের সঙ্গে, ডিজিদের সঙ্গে আমি অনেক এক্সচেঞ্জ করেছি ভিউজ। যা সংখ্যা আছে বিএসএফ এর, আর বর্ডারের যে অবস্থা, কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও খাদ, কোথাও গর্ত, তার সঙ্গে সঙ্গে বিএসএফ এর তো বেড়া নেই, মানে সীমান্তে কাটার তার নেই সব জায়গায়। স্বাভাবিক কারণে বিএসএফ এর পক্ষে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে, এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না, কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি, তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে? কারণ এই এলাকা দিয়ে মানুষের চোখের সামনে রাস্তার উপর দিয়ে, এনএইচের উপর দিয়ে আমরা দেখেছি শয়ে শয়ে গরুর ট্রাক বাংলাদেশে পাচার হবে। একটা দূরে না, শয়ে শয়ে বালির ট্রাক, পাথরের ট্রাক, খাদ্যের ট্রাক, রেশনের চাল, আমরা দেখেছি এগুলো। তাই নিজের ঘাড়ের দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে পশ্চিমবঙ্গ সরকার
রামকৃষ্ণ সাজতে পারেন না, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা কথা, বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে যেন বিকৃতি মানসিকতা আমাদের তৈরি না হয়, খবরের বিকৃতিকরণ যেন না হয়। বাংলাদেশে নিপীড়ন হচ্ছে, এই নিপীড়নের সঙ্গে মৌলবাদীরা জড়িত। মৌলবাদ কোন একটা নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়, মৌলবাদ সকলের জন্য। যারা অপর ধর্মের মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, অপর ধর্মের মানুষকে যারা অত্যাচার করে, হত্যা করে, অপর ধর্মকে যারা অগ্রাহ্য করে, তাদেরকে বলা হয় মৌলবাদী মানসিকতা। সেই মৌলবাদী মানসিকতার সঙ্গে যারা জড়িত, তারা হিন্দু হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা শিখ হতে পারে, তারা মুসলমান হতে পারে। অতএব মৌলবাদ মানে কেউ যেন নিজের ঘাড়ে না নিয়ে নেয় যে আমি মুসলমান তাই আমি মৌলবাদ নয়। যেমন ইসলাম মানে এটা নয় যে সব মুসলিম ইসলামকে পুরোপুরি ভাবে পালন করছে। ইসলাম আর মুসলিমের ফারাকটা কি? ইসলামকে মেনে যারা ধর্ম পালন করে তারা হচ্ছে মুসলমান। কিন্তু ইসলাম কি? ইসলাম একটা ধর্মীয় সংস্কৃতি। এই ফারাকগুলো বুঝতে হবে। ইসলাম কি? ইসলাম একটা ধর্মীয় আদর্শ। তা ধর্মীয় আদর্শ এক জিনিস, আর সেই ধর্মীয় আদর্শকে মানাটা এক জিনিস, ধর্মীয় আদর্শকে পালন করাটা আরেক জিনিস। এইগুলোর মধ্যে গুলিয়ে দিয়ে আমাদের অনেক কথাকে বিকৃতি করার তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে। মৌলবাদ তারা, আবার বলছি, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই। যারা নিজের ধর্মের শ্রেষ্ঠতার জন্য বাকি সকলকে ধ্বংস করতে চায়, তাতে খুন হতে পারে, রাহাজানি হতে পারে, তাদের ধর্মীয় স্থান ভাঙচুর হতে পারে, লুট হতে পারে। তাই বাংলাদেশে যারা মন্দির ভাঙচুর করছে তারা অবশ্যই মৌলবাদী শক্তির তারা প্রেরিত। সেটাও যদি ভারতবর্ষে কোথাও মসজিদ ভাঙচুর করা হয়, সেটাও একই ভাবনা দ্বারা প্রেরিত হবে। দুটোই মৌলবাদের দু রকমের লক্ষণ। এবং বাংলাদেশ আজকে যেটা হচ্ছে সেটা আমাদের সকলের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ, অবশ্যই দুশ্চিন্তার কারণ। আজকে বাংলাদেশের বন্দরে জাহাজ আসছে পাকিস্তান থেকে, ৭১-এর পর ভাবা যায়? অথচ তার জন্য বাংলাদেশের মানুষকে কষ্ট পেতে হবে। যে জিনিসের দাম ছিল ১ টাকা, সেটা এখন ১০ টাকা হবে। কেউ তো খাতির করে পাকিস্তান মুসলমান ইসলামিক কান্ট্রি বলে আর বাংলাদেশের মুসলমানদেরকে ফোকটে তো খাওয়াবে না ভাই, তাদের লস্কার হচ্ছে। ভারতবর্ষ থেকে একটা জিনিস যাওয়া মানে সস্তায় পাওয়া। গায়ের জোরে ইউনূসের সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে আজ বাংলাদেশের মানুষের আর্থিক জীবনকে আজকে ভয়ঙ্কর করে তুলছে। আমাদের সঙ্গে বাংলাদেশের শান্তি সম্প্রীতি যে সৌহার্দ্যের যে বাতাবরণ, আমরা বাঙালি, এটা মাথায় রাখতে হবে। আমরা বাঙালি, সেই বাঙালি হিন্দু হতে পারে, সে বাঙালি মুসলমান হতে পারে, কিন্তু আমাদের পরিচয় আমরা বাংলাভাষী বাঙালি, আমাদের সংস্কৃতি বাঙালি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের পথ দেখানো বাঙালি, আমাদের সভ্যতা বাঙালি। আমরা মহামানবের সাগর তীরের কথা বলা রবীন্দ্রনাথের দেশের বাঙালি। তাই বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, তারা যেমন রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছে, এপার বাংলার মানুষ, এ ভারতবর্ষের মানুষ একইভাবে রবীন্দ্রনাথের গানকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জায়গাটা গুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা হতে পারে, অতএব সাবধান। দেখুন, আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে তো নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারি না। ইলেকশন কমিশন তার একটা স্বতন্ত্র একটা সাংবিধানিক দায়িত্ব পালন করে, কিন্তু আমরা চাইব আজকের দিনে স্বচ্ছতা। আজকের ইলেকশন কমিশনের বিরুদ্ধে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তাদের স্বচ্ছতা নিয়ে, তাই নিয়ে অনেক আলোচনা চলছে। স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের উচিত যেখানে যতটা বেশি স্বচ্ছতা প্রদান করা যায় ততটা স্বচ্ছতা প্রদান করা, যাকে বলে ট্রান্সপারেন্সি। সেখানে যদি নতুন করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আবার নানা রকমের রেস্ট্রিকশন জারি করা হয়, তাহলে স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ওঠা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো মানুষ আবার করতে থাকবে। তাই আমার নিজের বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশনকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে উঠে নির্বাচন পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার
সব রকম ব্যবস্থা গ্রহণ করা উচিত। টিফিন চক্রবর্তী সদস্যতা অভিযানে এসে মমতা কমিশনের না, হতে পারে, হতে পারে, কারণ বিজেপির তো আজকে দ্বন্দ্বে দীর্ঘ একটা দল, না তো দিলীপ ঘোষের মতো লোককে দুর্গাপুরে দেওয়ার তো কোনো মানে হয় না, যে ডেপুটের এমপি ছিল। আরো অনেক গল্প আছে হয়তো তাদের দলে। এখন গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ঘ বিজেপি দল, সেটা তারা নিজেরাই যখন বলছে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে সত্যতা কিছু আছে। তৃণমূল দল আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানেন, এটা কোনো রাজনৈতিক দল নয়। এটা দিদি এবং তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব, যেখানে যারা মমতার ফ্যান, সেই ফ্যানরাই সেখানটায় থাকে। বিনিময় শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই: তোমাদেরকে জায়গা দেব, তোমরা কামাতে থাকো, কামিয়ে আমাকে ভাগ দিতে থাকো। তো স্বাভাবিক কারণেই যা কিছুই দেখবেন, যে যার মুখে কালি মুখ মাখাচ্ছে বা যে যার বিরুদ্ধে কথা বলছে, সব কিছুর পিছনে কারণ একটাই, সেটা কোনো রাজনীতি নয়, সেটা হচ্ছে বিনিময়ে, লেনা দেনায়, কামানোতে কোনো গড়বড় বা গন্ডগোল হতে পারে। বলো মানা, এটা তো দিদি বলে দিয়েছে না, যে আমি এদিক থেকে টাকা দেবো, তুমি টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তুমি এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? উপর থেকে জল ঢালা হচ্ছে, নিচে চৌবাচ্চার নিচে ফুটো থাকছে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার টাকা উপর থেকে ঢালছি, আমার টাকা নিচ দিয়ে কেটে নিচ্ছে। দিদি বিন্দাস বসে আছে, কি না দিদি জনতার সেবা করছে, তাকে ভোট দিতে হবে।